একজন মানুষ যখন মারা যায় আমরা ওই সময়ের কয়েক মুহূর্তকেই মৃত্যুর সময় বলে ধরে নিই। আসলেই কি তাই? অ্যাক্সিডেন্ট অথবা কয়েকটা রোগ ব্যতীত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন মানুষের মৃত্যুর প্রসেস শুরু হয় বেশ কয়েকদিন আগে থেকে। চলেন দেখা যাক একজন মৃত্যু পথযাত্রী মানুষের শরীরে কি কি পরিবর্তন হতে শুরু করে। মৃত্যুর এক সপ্তাহ আগে থেকে রোগীর শরীরে যে সমস্ত পরিবর্তন হতে শুরু করে। নাম্বার 1, খাওয়া দাওয়া একদমই কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। এটা কেন হয়? আমরা যখন খাবার খাই এই খাবারটাকে হজম করার জন্য আমাদের বেশ কিছুটা শক্তির দরকার হয়। একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় তখন তার শরীরে অতটা শক্তি থাকে না। যতটুকু শক্তি অবশিষ্ট থাকে সে ওইটা ব্রেনের কাজ, ফুসফুসের কাজ, লিভারের কাজ, হার্টের কাজ, মানে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ আছে সেইগুলো করার জন্য জমা করে রাখে এবং খাবার হজম করার জন্য সে ওই শক্তি ব্যয় করতে চায় না। যার জন্য ওই অবস্থায় ওই মানুষটার ক্ষুধাও লাগে না, খেতেও চায় না। এই জিনিসটা একজন সুস্থ মানুষও কিন্তু চাইলে এক্সপেরিয়েন্স করতে পারেন। ধরেন আপনি একজন সুস্থ মানুষ, কিন্তু কোনো কারণে আপনি প্রচণ্ড দুর্বল, আপনার বিছানা থেকে ওঠার মতো শক্তি নেই। ওই অবস্থায় আপনার শরীরে যতটুকু শক্তি অবশিষ্ট আছে সেইটা দিয়ে আপনার শরীর চাইবে ভাইটাল যে কাজকর্ম আছে, শ্বাস প্রশ্বাস নেওয়া, হার্টবিট চালানো, ব্রেনের কাজ, এইগুলা চালিয়ে দিতে। কিন্তু আপনি যদি অবস্থায় খাবার খান তাহলে ওইটা হজম করার জন্য যতটুকু শক্তি লাগবে ওই শক্তিটুকু আর আপনার শরীর ব্যয় করতে যাবে না। তার জন্য আপনাকে ক্ষুধাও লাগতে দিবে না বা আপনি ক্ষুধার অনুভূতি পাবেন না। আবার ধরেন আপনি অনেক ইন্টেন্স ব্যায়াম করছেন, ওই অবস্থায় আপনার শরীর ভাইটাল কাজকর্ম করার জন্য যতটুকু শক্তি দরকার ওইটুকু রেখে বাকি সবটুকু আপনার মাসলকে দিয়ে দেয়। ওই সময়ও ক্ষুধার অনুভূতি থাকে না, কারণ শরীর চায় না খাবার হজম করার জন্য কোনো শক্তি ব্যয় করতে। একজন মুমূর্ষু মানুষের শরীরেও আসলে এই একই ঘটনা ঘটে। প্রচণ্ড দুর্বলতার কারণে তাদের ক্ষুধার অনুভূতি চলে যায়। তো এই যে তারা খাওয়া বন্ধ করে দিলেন, তখন আবার আরেকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমাদের যখন গ্লুকোজ সাপ্লাই বন্ধ হয়ে যায় আমাদের শরীরের ফ্যাট ভাঙতে থাকে, ফ্যাট ভেঙে কিটোন বডি তৈরি করে। তো ওই পরিস্থিতিতে কিটোসিস তৈরি হয়। এই কিটোসিস যখন শুরু হয় তখন আবার আমাদের ক্ষুধার হরমোন যেগুলো আছে, যেই হরমোন আমাদেরকে ক্ষুধার অনুভূতি দেয়, সেই হরমোনগুলিকেও আবার কিটোসিস রেগুলেট করে, মানে ওদেরকে সাপ্রেস করা শুরু করে, যার ফলে ক্ষুধা বা খাওয়ার ইচ্ছা আরও কমে যায়। এই সময় আবার দেখা যায় কাছের মানুষজন যারা থাকেন তারা একটু বেশি চিন্তিত হয়ে পড়েন, একটু জোর করেই খাওয়ানোর চেষ্টা করেন, যেটা আসলে করাটা উচিত না। এই অবস্থাতে রোগীকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করা উচিত অথবা একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত যে এই অবস্থায় কি করা যায়। 2 নাম্বার হলো হাত পা ঠান্ডা হয়ে আসা। এর আবার বেশ কয়েকটা কারণ আছে। আমাদের হার্টের কাজ হলো রক্ত পাম্প করে সারা শরীরে পৌঁছে দেয়া। তো এই কাজটা কন্টিনিউয়াসলি হার্ট করতে থাকে। এইটা যদি করা বন্ধ করে তাহলে 5 মিনিটের মধ্যে আমরা মারা যাব। আমি পুরো ব্যাপারটা অনেক ভালো মতো বুঝিয়ে বলেছি এই ভিডিওটাতে। একজন মানুষ যখন ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় তখন তার হার্টের পাম্পিংটা স্লো ডাউন হয়ে যায়, যার ফলে হার্ট আর অনেক দূরত্ব পর্যন্ত রক্ত পৌঁছাতে পারে না। যেরকম ধরেন হার্ট থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত পৌঁছাতে হলে কিন্তু অনেকটা দূরত্ব অতিক্রম করতে হবে। আবার এই অবস্থাতেই শরীর চায় হার্টের যতটুকু পাম্প করার ক্ষমতা আছে এই ক্ষমতা দিয়ে ভাইটাল অর্গানগুলিতে রক্ত পাম্প করুক, যেরকম হচ্ছে ব্রেইন, ফুসফুস, লিভার, কিডনি, এই জায়গাগুলোতে। যার জন্য আলটিমেটলি দেখা যায় যে হাত পা এই জায়গাগুলোতে ভালো মতো রক্ত পৌঁছাচ্ছে না, কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতে থাকে, আবার একটু ঠান্ডাও হয়ে আসতে থাকে। তবে এই ঠান্ডা হয়ে আসার আরেকটা কারণ হলো মেটাবলিজম স্লো ডাউন হওয়া। এই অবস্থাতে রোগীর শরীরে মেটাবলিজম অনেক কমে আসে। আর মেটাবলিজমের কাজ কি? মেটাবলিজম আমাদের খাদ্যকে ভেঙে শক্তি আর তাপে পরিণত করে, মানে আমাদের শরীরে কতটুকু তাপ তৈরি হচ্ছে সেটা অনেকটা নির্ভর করে এই মেটাবলিজম রেটের উপর। তো মুমূর্ষ অবস্থায় যেহেতু শরীরে তাপই তৈরি হচ্ছে কম, এটাও আর একটা কারণ হতে পারে হাত পা ঠান্ডা হয়ে আসার। তো এই সময়ে কাছের মানুষজনদের উচিত তার গায়ে কম্বল অথবা কাঁথা এরকম কোনো কিছু দেওয়া, যেন সে এই ঠান্ডার কারণে কষ্ট না পান। 3 নাম্বার হলো হাত পায়ে পানি জমা হওয়া। এর বেশ কয়েকটা কারণ আছে, তবে বিশেষ করে এই জিনিসটা দেখা যায় কিডনি রোগীদের উপর আর হার্ট ফেলার রোগীদের উপর। কিডনি রোগীদের মধ্যে এটা কেন দেখা যায়? কিডনির তো 2টা কাজ। এক হলো শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়া, আর একটা কাজ হচ্ছে শরীরে ফ্লুইডের ব্যালেন্স মেনটেন করা। মানে আপনি যদি অনেক বেশি পানি খেয়ে ফেলেন, ওই অত পানি তো আর শরীরে রাখা যাবে না, তখন কিডনি হরমোন নিঃসরণ করে বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে পানিটা শরীর থেকে বের করে দেয়। আপনার কিডনি যদি ফেইলিওর থাকে, মানে কিডনি যদি কাজ না করে, তাইলে এই যে শরীরে পানির ব্যালেন্স মেনটেন করা এইটা তো আর করতে পারবে না কেউ। তখন দেখা যায় আস্তে আস্তে শরীরে পানির পরিমাণ বাড়তে থাকে এবং সেইটাই গিয়ে আসলে হাত পায়ে জমতে শুরু করে। এইটা আবার কনজেস্টিভ হার্ট ফেলার রোগীদের মধ্যেও অনেক বেশি দেখা যায়। এটার কারণ হচ্ছে ওই সময় যেহেতু হার্টের পাম্পিং ভালো মতো হয় না,
যতটা রক্ত অনেক দূর পর্যন্ত গেছে শরীরের, ওরা আর ভালো মতো ফেরতও আসে না, যার ফলে ওইখানে জমতে থাকে। আর একটা কারণ হতে পারে এই অবস্থায় যেহেতু সারাক্ষণ রোগী শুয়েই থাকেন, মুভমেন্ট খুব একটা হয় না, যার ফলে হচ্ছে ফ্লুইডের যে ডিস্ট্রিবিউশন ওইটা ভালো মতো হয় না। এই ক্ষেত্রেও আসলে হাত পায়ে পানি জমতে পারে। নাম্বার 4 হলো ডেলিরিয়াম বা হুঁশ কমে আসা। আমাদের ব্রেনের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা হচ্ছে কোঅর্ডিনেশন বা কমিউনিকেশন মেনটেন করা। মানে এই যে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, মানে আমি যে একটার পর একটা কথা বলছি, এই সিগন্যালটা কিন্তু আমার ব্রেন থেকে আসা লাগতেছে প্রতি সেকেন্ডে অথবা আরও এর থেকে অনেক কম সময়ে। এইটা যদি না আসে তাহলে দেখা যাবে আমি বলতে যাচ্ছি একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের পরে যেটা বলার কথা সেটা না বলে বলছি 5 নাম্বার সেন্টেন্স, মানে জটলা পাকিয়ে যাবে। তো এই জায়গাগুলো মেনটেন করার জন্য ব্রেনের যে সমস্ত নিউরন আছে, মানে ব্রেনের যেই সমস্ত জায়গাগুলো এইগুলোর জন্য কাজ করে, এছাড়া মানুষকে চেনার জন্য আমাদের ব্রেনের যেই নিউরনগুলো দেয়, মানে তারা যেই কাজের মাধ্যমে আপনাকে একজন মানুষকে চিনতে সাহায্য করে, ওই জায়গাগুলো আস্তে আস্তে অকেজো হতে শুরু করে, যার ফলে দেখা যায় এই অবস্থায় রোগী আসলে মানুষকে চিনতে পারছেন না, অথবা তিনি একটা কথা বলতে চাচ্ছেন সেটা আসলে উনি ভালো মতো গুছিয়ে বলতে পারছেন না, অথবা আপনি তাকে একটা প্রশ্ন করছেন, খুব সিম্পল একটা প্রশ্ন, সেইটা আসলে যে কি প্রশ্ন করেছেন এইটা উনি বুঝতে পারছেন না। চলেন দেখা যাক মৃত্যুর 4 থেকে 6 দিন আগে রোগীর মধ্যে কি কি পরিবর্তন আসে। নাম্বার 1 হচ্ছে চেতনা কমে আসা। এটার একটা কারণ হলো এই সময়টাতে রোগীর ভাইটাল অর্গানগুলো আস্তে আস্তে ফেল করা শুরু করে, যার জন্য নর্মাল বডির যে ফাংশনিং সেগুলো ব্যাহত হয়। এর আরেকটা কারণ হচ্ছে এই সময়ে মেটাবলিজম রেট আরো অনেক কমে যায়, মানে শক্তি খুবই কম তৈরি হয়। একজন মানুষের জেগে ওঠার জন্য বা নর্মাল জেগে থাকার জন্য যতটুকু শক্তি দরকার সেইটাও যথেষ্ট না হওয়ার কারণে এরকম অচৈতন্য অবস্থায় থাকে। 2 নাম্বার হলো পানি গিলতে সমস্যা হওয়া বা তরল খাবারও গিলতে সমস্যা হওয়া। এটার কারণ হচ্ছে আপনি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে একটা জিনিস গিলে দেখবেন যে আমাদের এখানে কতগুলো মাসল একসাথে নড়া দিয়ে ওঠে, মানে গেলার জন্য আমাদের অনেকগুলো মাসলের একসাথে কাজ করতে হয়। তো এই কন্ডিশনে এই রোগীর আসলে এই সব মাসলে শক্তি যোগান দেয় এবং এটা কোঅর্ডিনেট করে গিলার মতো পরিস্থিতি হয় না। আর একটা কারণ হচ্ছে এই সময়ে এই এরিয়াগুলোতে অনেক মিউকাস বা কফ জমা হয়, ওই কফ টফ সরিয়ে খাবার গিলার মতো আর অতটা শক্তি তার ওই মুহূর্তে থাকে না। এখন চলেন দেখা যাক মৃত্যুর 2 দিন আগে থেকে রোগীর শরীরে কি কি পরিবর্তন আসা শুরু করে। নাম্বার 1 হচ্ছে ডেথ র্যাটেল। এটার মানে হলো শ্বাস প্রশ্বাসের সময় এক ধরনের শব্দ হওয়া। এটা কেন হয়? একজন রোগীর ওই কন্ডিশনে প্রচুর পরিমাণে মিউকাস এখানে জমা হতে থাকে, মানে কফ জমা হতে থাকে, তার সাথে স্যালাইভাও অনেক প্রডিউস হয়, সেটাও এখানে জমা হতে থাকে। কিন্তু আমরা নর্মালি কি করি, আমাদের যদি এখানে কফ জমা হয় আমরা একটা কাশি দেই বা এটা সরিয়ে ফেলার চেষ্টা করি। ওই অবস্থায় ওই রোগীর এই শক্তিটা থাকে না, যার জন্য কি হয়, এদিক দিয়ে একে তো মিউকাস প্রডিউস হচ্ছে, আবার সে এটা পরিষ্কার করতে পারছে না, যার ফলে এই যে পুরো এয়ারওয়ে, যে ওয়েতে আসলে বাতাসটা তার ফুসফুস পর্যন্ত যাবে, এই এয়ারওয়ে ক্লিয়ার থাকে না, যার জন্য ওই সাউন্ডটা হয়। 2 নাম্বার হলো প্রস্রাবের আউটপুট কমে যাওয়া, মানে প্রস্রাব একদমই তৈরি না হওয়া, মানে 12 ঘন্টায় 100 ml-এরও কম তৈরি হওয়া। এটার কারণ কি? প্রস্রাব আসলে কিভাবে তৈরি হয়? কিডনি রক্তকে ছেঁকে পানিটাকে বের করবে, ময়লাটাকে বের করবে, এরাই হচ্ছে প্রস্রাব, তাই না? এই অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই রোগীর কিডনি আর কাজ করছে না। কিডনি যদি কাজ না করে তাহলে প্রস্রাব কে তৈরি করবে? প্রস্রাব তৈরি করার মতো তো ওইখানে কেউ নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন কিডনি আসলে প্রস্রাব তৈরির মতো ওই অবস্থা আছে, মানে একেবারেই তৈরি করতে পারবে না, সেই অবস্থা পর্যন্ত যায় নাই, কিন্তু প্রস্রাবটা তৈরি করবে কোত্থেকে? রক্ত যদি কিডনি হয়ে পাস হয় তাহলে ওই রক্ত থেকে পানিটাকে সরিয়েই তো সেই প্রস্রাব তৈরি করবে। কিন্তু কন্ডিশনটা যদি এইরকম হয় যে ওই রোগী রক্তটা আসলে ধাক্কা দিয়ে কিডনি পর্যন্ত দিতেই পারছে না, মানে কিডনি পর্যন্ত ব্লাড সার্কুলেশন পৌঁছাচ্ছেই না, তাইলে আর কিডনি কিভাবে প্রস্রাব তৈরি করবে? এছাড়া এই সময় হরমোনেরও অনেক ইমব্যালেন্স হয়, যে হরমোনগুলি আসলে প্রস্রাব তৈরি হওয়ার জন্য জরুরি সেইগুলোও দেখা যায় অনেক ইমব্যালেন্স তৈরি হচ্ছে না। 3 নাম্বার হলো এপনিয়া, মানে শ্বাস প্রশ্বাসের রিদম নষ্ট হওয়া। মানে হচ্ছে ধরেন এখন একটা শ্বাস নিল, এরপর আবার অনেকক্ষণ খবর নাই, তারপরে আবার আরেকটা শ্বাস নিল বা দুইটা নিল একসাথে, এরপরে আবার অনেকক্ষণ খবর নাই। এটা কেন হয়? আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অনেকটা কিন্তু কাজ করতে হয়। আমাদের এই শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা, মানুষ কিভাবে শ্বাস প্রশ্বাস নেয়, এটা আমি এই ভিডিওতে অনেক পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। এইখানে আমাদের অনেকটা কাজ আসলে।
তো এই রোগী এতটাই দুর্বল থাকেন যে তার একেবারেই জরুরি না হলে সে এই কাজটা করতে চান না, মানে তার শরীর এই কাজটা করতে চায় না। আবার এইখানে একটা ব্যাপার হচ্ছে, এই সময়ে শরীরের মেটাবলিজম রেট একেবারেই শূন্যের কোটায়, যার ফলে শরীরে খুব একটা অক্সিজেনের ডিমান্ড নাই। আবার যে সমস্ত অর্গানগুলোতে প্রতিনিয়ত অক্সিজেন সাপ্লাই দেয়া লাগতো ওদেরকেও আর অত দেয়া লাগতেছে না, যার জন্য পুরো শরীরেরই আসলে অক্সিজেন ডিমান্ডটা কমে যায়। আবার ওইদিকে শ্বাস নেওয়াটাও একটা কষ্টের ব্যাপার, এই জন্য এপনিয়া হয়। 4 নম্বর হচ্ছে চোখের পাতা পুরোপুরি বন্ধ না হওয়া। এইটার কারণ হচ্ছে আমাদের চোখের পাতা পুরোপুরি বন্ধ করার জন্য আমাদের ব্রেন থেকে যে সিগন্যাল আসতে হয় ওই সময়ে ওই সিগন্যাল যে আসবে ব্রেনের ওই জায়গাগুলো আর ওইভাবে কার্যকর থাকে না, যার জন্য মনে হয় যে সে কি আসলে ঘুমিয়ে আছে নাকি জেগে আছে, সবসময় আসলে একই রকম দেখা যায়। তো এই সময় আসলে ব্রেনের অনেক কিছুই অকার্যকর হওয়া শুরু করে, যার ফলে আমরা অনেক অপ্রত্যাশিত জিনিসপত্র দেখি। যার মধ্যে একটা হচ্ছে, অনেক সময় আপনারা দেখে থাকবেন রোগী বিছানায় প্রস্রাব পায়খানা করে ফেলে। এটার কারণ হচ্ছে, ধরেন প্রস্রাবের কথা দিয়েই বলি, প্রস্রাবটা তো আর একবারে তৈরি হয় না। আপনি যখন টয়লেটে যাচ্ছেন আপনি তো ওই সময় প্রস্রাব করে বের হচ্ছেন, তো ওই সময়ই কিন্তু প্রস্রাবটা তৈরি হয় নাই। প্রস্রাব তৈরির যে ব্যাপারটা এটা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে। যখন আপনার ইউরিনারি ব্লাডারটা ভরে গেল তখন আপনি গিয়ে, আপনাকে সিগন্যাল দিল ব্রেনে যে এটা ভরে গেছে, আপনি প্রস্রাব করেন, আপনি তখন গিয়ে প্রস্রাব করে বের হলেন। তো যেই সময়টাতে এই ইউরিনারি ব্লাডারে প্রস্রাব জমা হচ্ছিল তখন কিন্তু এই ব্লাডারটা খোলে নাই। আপনি একটা কনফারেন্সে আছেন, আপনি একটা মিটিংয়ে আছেন, আপনি তো আর সুসুট করে প্রস্রাব করে ফেলছেন না। কেন? কারণ ব্রেনের সিগন্যালের কারণেই এইটা বন্ধ আছে। আপনি যখন ব্রেনকে পুনরায় সিগন্যাল দিবেন যে আচ্ছা এখন খুলে দাও, আমি প্রস্রাব করছি বা আমি টয়লেটে আছি, তখন ব্রেন এটাকে খুলে দিবে। আরেকজন মুমূর্ষু রোগীর ক্ষেত্রে কি হয়, এই যে ব্রেনের সিগন্যালিং এগুলো কিছুই তো কাজ করছে না, ফলে যেই সিগন্যালিং দিয়ে এই প্রস্রাবটাকে ধরে রাখা হতো সে যখন থেকে কাজ করা বন্ধ করে দিবে তখন আপনি তো দেখতেই পারেন যে সে বিছানায় প্রস্রাব করে দিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। মানুষের শরীর আসলে একটা মেশিনের মতো বলতে পারেন। এর বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্টস আছে, সবগুলোই আসলে গুরুত্বপূর্ণ, তবে কিছু আছে খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আস্তে আস্তে একদিন এই সবগুলো পার্ট নষ্ট হয়ে যাবে, মেশিনটাও একদিন বন্ধ হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষজনের খোঁজ খবর নিন, যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।